ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে চলে এসেছি বীরভূম জেলার কামারডাঙ্গাল গ্রামে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধু এবং কৃষি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর গোপাল চন্দ্র দে, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রথমেই চলে যাব কৃষক বন্ধুদের কাছে, জেনে নেব তাদের কথা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নিখিল মুখার্জি। আচ্ছা, আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। আপনি কি চাষ করেন? আমি চাষ করি মূলত আমাদের এখানে যে চাষটা বেশি হয় ধান চাষই বেশি করি, তার সঙ্গে কিছু তৈলবীজ বা গম, ডাল চাষও কিছু করে থাকি। আচ্ছা, এই যে চাষ করছেন, এই চাষের ক্ষেত্রে কি কোনো সমস্যা রয়েছে? চাষে তো সমস্যা প্রচুর, সমস্যা তো শেষ নেই। সবথেকে বড় সমস্যা তো প্রকৃতির কাছে, প্রকৃতি নির্ভর চাষ। সেখান থেকে যতটা পারা যায় লড়াই করে আমরা চেষ্টা করছি কিছু ভালো করার। কোন চাষে সমস্যা রয়েছে? সব রকম চাষেই সমস্যা আছে, তার মধ্যে তো ধান চাষের সমস্যা একটু বেশি এখনকার দিনে, কেননা এখানে সবচেয়ে বেশি সমস্যা লেবার। প্রকৃতিকে বাদ দিলে যে সমস্যাটা হচ্ছে সেটা লেবারের সমস্যা। আমাদের যত লেবার প্রয়োজন হয় ধান চাষের ক্ষেত্রে, অন্যান্য চাষ ডাল চাষ বা গম চাষ, তৈলবীজ চাষের ক্ষেত্রে এতটা বেশি লেবারের প্রয়োজন হয় না। সেই হিসেবে এই ধান চাষে আমরা সমস্যা বেশি ভুগছি এখন। আচ্ছা, আপনি যে এই লেবার নিয়ে যে সমস্যাটির কথা জানালেন, তো এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন? হ্যাঁ, আমি ইফকো কিষাণ সঞ্চার লিমিটেডের একটা সিম ব্যবহার করি। সেই ইফকো কিষাণ সঞ্চার লিমিটেডের সিম থেকে নানা রকম তথ্য চাষবাস সংক্রান্ত দেওয়া হয়। তার মধ্যে একটা তথ্য থাকে আবহাওয়া সংক্রান্ত। তো আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানতে পারি কবে বৃষ্টি হবে বা কবে তাপমাত্রা কেমন থাকবে। আমি সেই হিসাব করে এসআরআই পদ্ধতিতে চাষ করার চেষ্টা করেছি বিগত কয়েক বছর ধরেই করছি। তো এটাকে পুরোপুরিভাবে এসআরআই না বলে এসআরআইয়ের মডেল বলা যায়, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে যে এসআরআই পদ্ধতি সেটা এখানে আমি ব্যবহার করতে পারি নাই। তবে সিঙ্গেল সিডলিং যাকে বলে, একটা করে ধান রোয়া করে আমি লেবারের খরচাটা অনেক কমাতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে জলের খরচ অনেকটা কমে গেছে, ফলে খানিকটা খরচ কমেছে। আচ্ছা, এই যে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করছেন, এই বিষয়ে কি আপনার কোনো সমস্যা রয়েছে? এসআরআই পদ্ধতিতে ধান চাষের সমস্যা বীজতলা থেকে, অর্থাৎ বীজতলা যদি ঠিক মতো চারাটা খুব কম সময়ে চারা যদি পুষ্ট না হয়, তাহলে সেটা তুলে নিয়ে আসতে খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের একটু তরল সার ব্যবহার করতে হয়। আচ্ছা, ওনার যে ধান চাষ নিয়ে যে সমস্যার কথাটি জানলাম, এবং সেই সমস্যার সমাধান দেবে আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ। আমাদের সামনে কৃষক বন্ধু যে কথাগুলি বললেন খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি শুধু ওনার নয়, সামগ্রিকভাবে এই অঞ্চলের এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত চাষি কম বেশি অসুবিধার মধ্যে পড়ছেন। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এসআরআই, যেটাকে শ্রী পদ্ধতি বলা হয়, এটার ইংরেজি পুরো নাম হচ্ছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। অর্থাৎ আমাদের প্রতিটি বীজ থেকে যেন কম করে 1000 করে পুষ্ট দানা পায়। এই পদ্ধতি অবলম্বন করতে যে আমাদের যে জমিতে চারা খুব কম, অর্থাৎ বীজের পরিমাণ খুব কম লাগে, তারপরে অল্প বয়সে, যদিও ওটা বলা হয় 12 থেকে 15 দিন বয়সে চারা লাগানো, কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না, যার জন্য আমাদেরকে অনেক সময় 20-25 দিনের চারা ব্যবহার করি। আর এগুলি সমান সারিতে এবং বর্গাকারে চারাগুলি পোঁতা হয়। 25 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 10 ইঞ্চি দূরে দূরে সারির থেকে সারি, আর সারিতে প্রত্যেকটি গুছি এইভাবে রোয়া হয় এবং সবগুলি সিধা সারিতে। আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করি একটি করে চারা। এখন এর দিক দিয়ে ভালো, যেহেতু চারাগুলি খুব পুষ্ট এবং সুন্দর, সেই জন্যে প্রত্যেকটি চারা মাটিতে সুন্দরভাবে বসে যায় এবং পরবর্তীকালে যেহেতু তার চারদিকে জল, হাওয়া, রোদ এগুলো পায়, যার জন্য তার বৃদ্ধি খুব ত্বরান্বিত হয় এবং সেগুলি খুব তাড়াতাড়ি বড় হয়, তার শেকড় অনেকখানি বেড়ে যায়। আর এই শ্রী পদ্ধতিতে সাধারণত জল দাঁড় করিয়ে রাখা হয় না, ফলে
মাটিতে যে পরিমাণ যেসব খাদ্য রয়েছে সব খাদ্যগুলি গাছ নিতে পারে, ফলে তার থেকে ফলন দেওয়ার ক্ষমতাটা অনেক বাড়ে। প্রত্যেকটা গুচিতে একটি করে চারা লাগালেও 50-60 এমনকি তার চেয়েও বেশি পাশকাঠি বের হয় এবং প্রত্যেকটা গুচি থেকে কম করে 30-40টা করে শীষ হয়। আর প্রত্যেকটা শীষে আবার দেখা যায় দানার সংখ্যা অনেক বেশি এবং একটা শীষের ডগা থেকে গোড়ার দিক পর্যন্ত প্রায় প্রতিটি দানা পুষ্ট হয়। সাধারণভাবে আমাদের যে চাষ পদ্ধতি তাতে দেখা যায় হয়তো একটি শীষের উপরের দিকের প্রায় 80% পুষ্ট হচ্ছে, 20% হচ্ছে না। এখানে কিন্তু তা হওয়ার সম্ভাবনা কম। আর এই যে দূরে দূরে যেহেতু লাগানো হচ্ছে, রোদ হাওয়া জল সবই পাচ্ছে, সেই জন্যে হয় কি এখানে রোগ পোকা আগাছা এগুলোর উপদ্রব কম। তবে প্রাথমিকভাবে আগাছা কিছু হলেও সেগুলো আমাদের কোনো উইডার বা যে কোনো রকম আগাছানাশক ওষুধ ব্যবহার করে সেগুলোকে প্রথম দিকেই মেরে ফেলা হয়, যার জন্যে প্রায় সুস্থ পরিবেশে ধানগুলি বড় হয় এবং প্রচুর ফলন দেয়। সাধারণভাবে আমরা যদি দেখি যে এক বিঘা জমি থেকে হয়তো মন হিসেবে আমরা 12 মণ ফলন পাই, তাহলে এতে 15 থেকে 20 মণ পর্যন্ত ফলন পেতে পারি, সেটা জাত হিসাবে এবং ধানের দানার ওজন হিসাবে। সুতরাং এই পদ্ধতিটি অত্যন্ত ভালো এবং এটা বিশেষত প্রচার এবং প্রসার তার জন্য যে ইফকো কিষাণ সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে চাষিদের মধ্যে সিম কার্ড বিলি করে এটার প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে বেশি কৃষক এটা গ্রহণ করতে পারে এবং তার ফলস্বরূপ যে লাভবান হওয়া, ফলন বাড়ানো, সেটা করে উঠতে পারেন। সুতরাং এই সব দিক দিয়ে এটা খুবই কার্যকরী এবং চাষিরা এবং অন্য পক্ষে বলা যায় যে দেশের লোক সেটার থেকে উপকৃত হন। আজকে দেশের যে খাদ্য সুরক্ষা এবং পুষ্টি সুরক্ষার কথা বলা হয়, এগুলোর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার অভিজ্ঞতার কথা। আচ্ছা, নমস্কার, আপনার নাম কি? আমার নাম সুপ্রিয় চ্যাটার্জি। আচ্ছা, এই যে এসআরআই পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনা, তো এই এসআরআই পদ্ধতিকে আপনি চাষ করেছেন? হ্যাঁ, আমি এসআরআই পদ্ধতিতে চাষ করেছি ব্যাপক অর্থে। আচ্ছা, এই যে চাষটা করেছেন এই পদ্ধতিতে, এর অভিজ্ঞতা যদি বলেন, খুলে বলেন। এই পদ্ধতিতে চাষ করে আমরা যেটা দেখলাম, প্রথমত আমাদের বীজের সাশ্রয়টা বেশি হচ্ছে, অর্থাৎ আমাদের খুব অল্প বীজে আমরা গোটা জমিটাকে চাষ করে নিতে পারছি। 1 নাম্বার। 2 নাম্বার, জলের সাশ্রয় হচ্ছে, মানে আমার খরচ কমে যাচ্ছে, সারের সাশ্রয় হচ্ছে, লেবার সাশ্রয়টা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে এবং প্রোডাকশান অনেক বেশি পাচ্ছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে আমরা এটা ব্যাপক অর্থে করতে চাই এবং প্রত্যেকটি চাষিই যাতে করুক সেটাই আমরা চাই। তো কী করলে আমরা আরও ভালোভাবে করতে পারি সেটা যদি কৃষি বিশেষজ্ঞ আমাদের একটু জানান তাহলে আমরা উপকৃত হই। অবশ্যই। উনি জানতে চাইছেন যে এসআরআই পদ্ধতিতে আরও কিভাবে এগোলে ওনারা লাভজনক হবেন ভবিষ্যতে। তো জেনে নেব কৃষি বিশেষজ্ঞ কি বলছেন। হ্যাঁ, খুব সঙ্গত প্রশ্ন। তার মধ্যে দুটো ব্যাপারে আমি একটু বলি। এক হচ্ছে, যেহেতু আমরা একই জমিতে বছরের পর বছর ধান লাগাচ্ছি বা বছরে 2 বার নিচ্ছি, সেই জন্য বেশ কিছু আগাছার উপদ্রব হয়। আমাদের কাছে এখন বেশ কিছু আগাছানাশক এসেছে, যেগুলো দিয়ে বিশেষত বিসপাইরিব্যাক সেটার একটা গডরেজ থেকে বিক্রি করে বা চাষিদের এখনও ডেমনস্ট্রেশন স্টেজে আছে, যেটা দিলে আগাছা যে অবস্থাতেই দেখ, অর্থাৎ ধান রোয়ার পরপর বা 15-20 দিন পর্যন্ত এই সময়ের মধ্যে দিলে আগাছা নির্মূল হয়ে যায়। আরেকটা জিনিস হলো যে আমাদের দেখেছি এবং এটা পরীক্ষিত সত্য, এখনও সব জায়গায় আসেনি, সেটা হলো সার শুধু মাটিতে দিলে কাজ খুব ভালো হয় না। কারণ হচ্ছে, আমরা যদিও বলি যে গাছকে খাওয়াতে গেলে মাটিকে খাওয়াও, তাহলে গাছ আমাদের খাওয়াবে, কিন্তু ইদানিং বেশ কিছু তরল সার বেরিয়েছে, 18-18-18, 19-19-19 এই ধরনের নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেটা গাছে আমরা স্প্রে করতে পারি। 10 গ্রাম হিসাবে প্রতি লিটার জলে মিশিয়ে
15 দিন ছাড়া দুবার যদি স্প্রে করি তাহলে আমার মোট সারের পরিমাণটা যেটা আমরা মাটিতে দিতাম তার প্রায় অর্ধেক বা তারও কম দিয়ে আমরা কাজ পাচ্ছি এবং গাছের বৃদ্ধি এবং ফলন দেওয়ার ক্ষমতা অনেক বেশি। আর এর সঙ্গে যেগুলো আছে আমরা যেহেতু এখনও ঠিকঠাক এই পদ্ধতিটাকে গ্রহণ করতে পারিনি, যার জন্য হচ্ছে কি আমাদের সঙ্গে যে সমস্ত মজুর কাজ করেন তাদেরও একটু অসুবিধা হয় যে ঠিক 10 ইঞ্চি দূরে দূরে লাগানো বা সেটাকে সিধা সারিতে লাগানো এগুলো পেরে ওঠেন না। কিন্তু আমার আশা এগুলো ক্রমশ কৃষক বন্ধু এবং তার যে মজুর তারা আস্তে আস্তে এগুলো নিয়ে নিতে পারবেন, নিলে কিন্তু খুব সহজে তাদের অল্প খরচে এই চাষটাকে তুলতে পারবেন। আর এতে আরেকটা যেটা সবচেয়ে বেশি আরেকটা দিক, সেটা হচ্ছে জমিতে যেহেতু জল দাঁড় করিয়ে রাখা হয় না, মাত্র ছিপছিপে বা যাই হোক বৃষ্টি নির্ভর, যার জন্য জলের সাশ্রয় হয় অনেকখানি। তা দিয়ে আমরা পরবর্তী যে কোনো ফসল করতে পারি বা আমরা এই জলকে অন্যভাবে কাজে লাগাতে পারি। আর এতে যে উদ্ভিদ খাদ্যগুলো মাটির থেকে চুইয়ে বা ভেসে চলে যায় সেটা হতে পারছে না। এমনকি এই যে এবছর পরের দিকে খুব বেশি বৃষ্টি হলো, যেহেতু জমি প্রায় জলহীন ছিল, তাতে কিন্তু এই বৃষ্টিতে ফসল যে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হচ্ছে না। কারণ ধানের জল ধারণ ক্ষমতা, জল সহন ক্ষমতা অনেক বেশি, সেখানে আমার অসময়ে অতিবৃষ্টি হলেও খুব একটা অসুবিধা হয় না। আর যেহেতু জল কম থাকে এবং মাটিতে শেকড় অনেকখানি ছড়িয়ে যায়, তার জন্য হয় কি এই যে ঝড় ঝঞ্ঝা থেকেও, সাইক্লোন বা ঘূর্ণিঝড়, সেখান থেকেও কিন্তু ফসল খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। এইগুলো শ্রী পদ্ধতির এগুলো বাড়তি সুযোগ সুবিধা এবং চাষিরা নানাভাবে আরও যত জিনিসটা ব্যবহার করবেন, নিজেদের এক এক জায়গার যে অভিজ্ঞতা সেগুলো এক এক রকম, তার কারণ সব জায়গা তো একরকম নয়, কোথাও মাটি কাদা, কোথাও সামান্য বালি, কোথাও পলি, এক এক জায়গায় এক এক রকমের অভিজ্ঞতা তাদের আসবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বেশি সুবিধাজনক তাদের লাভ এবং সব কিছু হবে। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব চাষবাসের ক্ষেত্রে তার কি অভিজ্ঞতা। নমস্কার, আপনার নাম কি? আমার নাম বৈদ্যনাথ বাগ। আচ্ছা, আপনি কি চাষ করেন? আমি দুবার ধান চাষ করি, কিছুটা সর্ষে চাষ করি। আচ্ছা, এই যে চাষ করেন, এই কোন চাষের ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে? সমস্যা বলতে গেলে আমার এক বন্ধু এই গ্রামে এসআই প্রথমে পদ্ধতি এনেছিল আর কি, তার দেখে আমি কিছু এবারে এসআই চাষ করেছি। তাতে এসআই চাষ করলে পরে লেবার খরচা কম, বিচন খরচা কম, ধানটা খুব ভালো হচ্ছে। আর এই যে সর্ষে চাষটা করি আর কি, সর্ষে চাষের মাঝে মাঝে সর্ষের গাছের তলাটা আর কি সেরে এরকম আলুর মতন ধরে যাচ্ছে আর কি। সেটা কী কারণ হচ্ছে সেটা আমি এখন জানতে চাচ্ছি। আর আমার যেন যাতে ভালো বিচন পাই যেখান থেকে সেই জন্য আমরা অনুসন্ধান করছি আর কি। অবশ্যই ওনার সর্ষে চাষের ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে তার সমাধান আমরা জানবো আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে। আমাদের কৃষক বন্ধু খুব সুন্দর প্রশ্ন করেছেন। এর সঙ্গে সঙ্গতি রেখে একটা বলি, শ্রী পদ্ধতিতে আমরা সবসময়ই চেষ্টা করি বা করা উচিত যে জৈব সারের উপরে চাষটা, রাসায়নিক সার যতটা কম দেওয়া হবে তত ভালো। আর এই জৈব সার যথেষ্ট পরিমাণে প্রয়োগ করলে, সেটা কম্পোস্ট বা যাই হোক বা এমনকি সবুজ সার, তার কিন্তু মাটিতে ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, জল এবং উদ্ভিদ খাদ্য। পরবর্তী ফসল আমরা যাই লাগাই না কেন, সর্ষে, আলু, গম, সেগুলো কিন্তু অনেক বেশি ফলন দেয় সাধারণ রাসায়নিক সারের চাষ দেওয়ার চাইতে। আর আমার কৃষক বন্ধু যে কথাটি বললেন, এটাকে সর্ষের মূলা রোগ বলে। অর্থাৎ মনে হবে যে সর্ষের গোড়ায় একটা বাড়তি মূলো এসে গেল। ফল হচ্ছে, মূলোটা কিন্তু আমাদের খাওয়া নয়। এটা হওয়ার জন্যে সর্ষেতে দানা কম হয়, গাছ অল্প বয়সে মরে যায় এবং সেখান থেকে তেলও পাওয়া যায় না। এটা সাধারণত এখন পর্যন্ত যে দেখা গেছে আমাদের B9 জাতের যে সর্ষেটি, অর্থাৎ হলুদ রঙের, যেটা মোটামুটি 90 দিনে পাকে, সেইটাতেই এটা বেশি আক্রমণটা। এর জন্যে প্রাথমিকভাবে আমরা বলবো যে এটার পরিবর্তে, এই জাতটার পরিবর্তে ভাগীরথী বা RW351 বা অন্য যে কোনো জাত ব্যবহার করুন। যে জাতটা এই রোগের জন্যে খুব দায়ী সেই জাতটাকে বাদ দেয়া, দিয়ে অন্য জাত। আর হলো
জমিতে ফসল চক্র বা আবর্তন করে ফসল লাগানো, তার সাথে হলো জমিতে কিছু চুন প্রয়োগ, মোটামুটি বিঘাতে যেন 20 কেজি চুন আমরা প্রয়োগ করি সরষে লাগানোর আগে, মানে বেশ কয়েকদিন আগে জমি তৈরির সময়। তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মূলা রোগ সরষের সেটা কম হচ্ছে। আর তাছাড়া জমির মাটিতে সেচটা খুব কম পরিমাণে দিতে হবে। এমনিই সরষে কখনো দাঁড়ানো জল সহ্য করতে পারে না, নিকাশি ব্যবস্থা ভালো রেখে চাষ করতে হয়। আর যে জায়গায় অল্প স্বল্প জল জমে যায় সেই জায়গায় এই মূলা রোগটার প্রাদুর্ভাবটা বাড়ে। তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে জাত পাল্টানো, দ্বিতীয় হচ্ছে ফসলকে ঘুরি ফিরি চাষ করা, যেটাতে সরষে বা এই জাতীয় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো চাষ হয়, সেটা বাদ দিয়ে অন্য কোনো ফসল করুন, আবার 3-4 বছর পরে ফিরে আসুন। আর হচ্ছে জমিতে চুন প্রয়োগ করুন, মোটামুটি কিছু না হলেও মাটি পরীক্ষার ভিত্তিতে করতে পারেন, তা না হলেও যদি বিঘাতে 20 কেজি এই হারে চুন প্রয়োগ করে তারপরে আপনি সরষের চাষ করেন, তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা প্রায় থাকবে না। সুতরাং এইগুলো মোটামুটিভাবে আপনাদের ব্যাপারে জানানোর। আর দেখবেন যে ভালোভাবে চাষ করলে যাতে আগাছা না হয়, রোগ পোকা না হয়, বোনার সময় সরষের গাছের প্রতি বর্গ গজে, মানে 2 হাত বাই 2 হাত এই জায়গাতে 30 থেকে 35টির বেশি যেন গাছ না থাকে। যেখানেই বেশি গাছ সেখানেই কিন্তু সমস্যা বেশি। সুতরাং এই দিকগুলো লক্ষ্য রাখতে হয়। আর রোগ পোকা, আগাছা এগুলো হলে, বিশেষত জাব পোকার উপদ্রব হলে সেটাকে দমন করতে হয়। সেগুলো ক্লোরোপাইরিফস বা অন্য যে কোনো রকমের ওষুধ দিলে আজকাল দমন করা সহজ হয়ে গেছে। বীজের ব্যাপারে যদি আমরা আলোচনা করি, একটা বীজ আর ধরুন ধানের দানা, দুটোর মধ্যে তফাৎ হলো বীজটা অঙ্কুর হবে, কিন্তু খাবার জন্য যে দানা সে অঙ্কুর হোক বা না হোক অসুবিধা নেই। আর কিছু ফসল আছে যার বীজটা আলাদা আর ফসলটা আলাদা, যেমন ফুলকপি, বাঁধাকপি আমরা ফুল বা বাঁধাটা খাই, কিন্তু তার বীজটা সরষের মতো। আবার কিছু কিছু আমরা দেখেছি আলু, আখ ইত্যাদির ক্ষেত্রে, বিশেষত আলুর ক্ষেত্রে সিমলা মানে পাহাড়ের উপরে বীজ তৈরি হচ্ছে আর আমরা সমতলে সেটা লাগাচ্ছি। আলুর বীজে পাহাড় আর সমতলকে একই গোত্রে নিয়ে আসছে। তো এই বীজ উৎপাদন করতে গেলে সাধারণভাবে আমাদের দেখতে হবে যে বীজ, প্রত্যেকটি বীজ যেন অঙ্কুর করতে সামর্থ্য হয়। তার জন্যে জমিতে কোনো রকম রোগ পোকা, আগাছা এগুলো যেন না থাকে। এবং অন্তত বীজ উৎপাদনের জমিতে একটু সার, জল ইত্যাদি যেমন চাষ করার সেটা করা ছাড়াও অন্তত 3 বার জমি খুব ভালো করে পরিদর্শন করতে হয় যে অন্য জাতের মিশ্রণ যাতে না হয়। সরষের ক্ষেত্রে ধরুন আমার হয়তো হলুদ ফুল হয়, সেখানে যেন সাদা ফুলের কোনো গাছ না থাকে, তার উচ্চতাটা যেন একই রকম হয়, পাকাটা যেন একসঙ্গে হয়। এই রকমভাবে গাছকে আলাদা করে লাগিয়ে বা সেখান থেকে তুলে নিয়ে আমরা বীজ উৎপাদন করতে পারি। হয়তো প্রথম দিকে আমাদের অল্প বীজ উৎপন্ন হোক, 500 বা 1 কেজি, সেটাকে বাড়িয়ে নিলেন। গমের ক্ষেত্রে এরকম দেখবেন ভুসো রোগ হয়, শীষটার বদলে কালো শীষ হয়, সেই রকমভাবে যেন না থাকে। ধানের ক্ষেত্রে দেখবেন যেগুলো মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে পাকে, তার প্রচুর পরিমাণ এই ধানের ক্ষেত্রে দানা হয় সিঁদুর বা কালো রঙের এরকম ছোপ পড়ে, এটাকে অনেকে চাষিদের ভাষায় বলা হয় লক্ষ্মীর গু। এগুলো যাতে না হয় সেটা দেখবেন, বা সেগুলো যেন না থাকে। সেরকমভাবে আর কোনো দানাতে চিটের দাগ আছে কি না, তাহলে সেগুলোকে বীজ হিসাবে নেবেন না, কারণ বীজ দিয়ে বহু রোগ বাহিত হয়, ফসলে চলে আসে। সুতরাং এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলে নিয়ে সেগুলোকে ঝাড়াই মাড়াই করে তারপরে তাকে শোকাতে হয়। আর ঝাড়াই মাড়াইয়ের সময় খেয়াল রাখবেন যেন দানা কোনোভাবেই ভেঙে না যায়, খোসা ছেড়ে না যায়, তাহলে সেটা বীজ হিসেবে ভালো ব্যবহার হবে না। বীজ উৎপাদন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বীজই শস্যের মূল জিনিস। সুতরাং ওই বীজের মধ্যেই ঢুকে আছে পুরো ফসলটার জীবন। সুতরাং সেইখানে যথেষ্ট পরিমাণ যত্ন না নিলে কিন্তু ভবিষ্যতের ফসল কখনো ভালো হয় না। এই জন্যে বীজ সংগ্রহ
করার পরে মাঝে মাঝে রোদে দিয়ে তাকে শুকিয়ে নিয়ে রাখতে হয়। এবং মোটামুটি কেবলমাত্র ডাল শস্য বাদে যে কোনো বীজকে প্রতি 100 কেজিতে 500 গ্রাম ব্লিচিং পাউডার সেটা দিয়ে আপনারা রাখতে পারেন, রোগ পোকা এগুলো লাগবে না। ডাল শস্য ইত্যাদির ক্ষেত্রে সেখানে এই যে আপনারা যারা বাজার থেকে ডাল কিনে খান দেখবেন যে ডালের সঙ্গে একটা সাদা পাউডার মেশানো থাকে, সেই পাউডারটা কিনতে পাওয়া যায়। সেইটা যদি ব্যবহার করেন প্রতি 1 কুইন্টাল বীজের জন্য 500 গ্রাম, তাহলে দেখবেন বীজটাতে কোনো রোগ পোকা লাগছে না। এছাড়া আপনারা কিছু কিছু স্থানীয় জিনিস ব্যবহার করেন, কেউ হলুদ গুঁড়ো, কেউ নিশিন্দার পাতা, কেউ লঙ্কা গুঁড়ো। এইগুলো চাইতে এগুলো একদিকে নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ, চাষিরা আজ বহুকাল থেকে এই সব জিনিস ব্যবহার করে আসছেন, কিন্তু সংরক্ষণ, বীজটা সুন্দরভাবে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এতক্ষণ শুনলাম শস্য চাষের সমস্যার সমাধান। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জেনে নেব তার কি অভিজ্ঞতা, তার কি সমস্যা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিপদ দারণ বাগ। আচ্ছা, আপনার চাষবাসের ক্ষেত্রে কি কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, চাষবাসের ক্ষেত্রে সমস্যা আছে। এখন আমরা এসআরআই পদ্ধতিতে বেশ কিছু জমি চাষ করছি, সেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যাপ। কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যাপ থাকার জন্য বেশ কিছুটা জায়গা বেশ ফাঁকা থাকায় সেখানে প্রচুর আগাছা জন্মাচ্ছে। এই আগাছাগুলো কীভাবে মারা যাবে সেটা যদি একটু বলেন। অবশ্যই, উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এসআরআই পদ্ধতিতে যে চাষ করছেন সেখানে আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করবে। তো চলে যাচ্ছি আমাদের কৃষি বিশেষজ্ঞর কাছে, জেনে নেব তার সমস্যার সমাধান। হ্যাঁ, ফসলের জমিতে আগাছা একটা সমস্যা। শুধু ফসলের জমিতে কেন, মানে ইদানিং দেখা যায় মনুমেন্টের উপরেও আগাছা, বাগানে আগাছা। সুতরাং আগাছার সমস্যা ফসল চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর যেহেতু এই চাষ পদ্ধতিতে, যেটা আমার কৃষক বন্ধু বললেন, যেহেতু অনেকটা দূরত্ব আমরা দিচ্ছি এবং জল দাঁড় করিয়ে রাখছি না, তাহলে সেজন্য আগাছার উপদ্রবটা বেশি হচ্ছে, খুব সত্যি কথা। এবং আমরা যখনই জমি কাদা করি তখন যেন কোনো আগাছা সেখানে জীবিত অবস্থায় না থাকে, হয় সেটাকে মাটিতে পুঁতে দিতে হবে বা তাকে আগের থেকে পরিষ্কার করে রাখতে হবে। আরেকটা হলো, অনেক ক্ষেত্রে অনেক আগাছার বীজ ওই জমি তৈরির সময় জলে, কাদানো জলে ভেসে থাকে। এখন সব জলটা যদি নিকাশ করা হয় তাহলে আগাছার বীজ অনেক বাইরে বেরিয়ে যায়, কিন্তু তার সঙ্গে উদ্ভিদ খাদ্যও অনেক চলে যায়। তো যাই হোক, আমাদের দুটো পদ্ধতি খুবই কার্যকরী। এক হচ্ছে, আমরা আগাছা যখন বের হতে শুরু হলো, আমরা দেখেছি ধানের জমিতে প্রথম দিকে সাধারণত চৌড়া পাতার আগাছা হয়, পরে ঘাস, তারপরে আসে বিভিন্ন মুথা জাতীয়, এবং নিচু জমিতে সেখানে আবার শ্যাওলার উৎপাত হয়। তো এই যে আগাছা হয়, সেটা প্রথম দিকে যখনই হবে তখন কিন্তু আগাছা আমাদের কাছে জাপানিজ প্যাডি উইডার বলে একটা যন্ত্র বা কোনো উইডার, যেটা এই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে ধান চারা, তার মাঝখান দিকে অত্যন্ত সহজে চালানো যায়। তা যদি চালানো হয় তাহলে আগাছাগুলো উঠে যায় এবং সেটা আবার মাটিতে মিশেও যায়। সেটা একটা পদ্ধতি। আর হলো, আমরা যদি কোনো রকম আগাছানাশক ওষুধ ব্যবহার করি, আমাদের অনেক রকমের আগাছানাশক ওষুধ ব্যবহার হচ্ছে, যেমন হচ্ছে বিউটাক্লোর, যেটা ম্যাচেটি বলে পাওয়া যায়। এছাড়া অলমিক্স বলে ওষুধ আছে, যেটা দিলে মোটামুটিভাবে প্রায় সব রকম আগাছায় মারা যায়। বিসপাইডিব্যাক যে গ্রুপের, সেটা দিলে পারা যায়। ওরাইজেলিন বলে ওষুধ পাওয়া যায়। এগুলো সমস্ত কিন্তু খুব অল্প পরিমাণে খুব ভালো কাজ হয়। এবং এই যে জমিতে আগাছা হবেই এটা আমরা জানি, সেই রকম জমিতে বিউটাক্লোর জাতীয় ওষুধ যদি ব্যবহার করি তাহলে মোটামুটি 30-35 দিন কোনো রকম আগাছা হবে না, অথচ এই ওষুধের জন্য ধানের কোনো রকম ক্ষতি হয় না। এমনকি যেখানে এই যে ঝোড়া ধান বা অন্যান্য আগাছা হয়, সেখানে বিসপাইডিব্যাক বা অনেক সময় অলমিক্স এগুলো দিয়ে এগুলোকে দমন করা যায়। সুতরাং সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। আর আমাদেরকে দেখতে হবে, আগাছা মানেই সব সময় ক্ষতি করে তা না, সেগুলোকে আমরা মাটিতে মিশিয়ে দিতে পারি। এমনকি যদি আগাছা মোটামুটি চৌড়া পাতার আগাছা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 2,4-D সোডিয়াম লবণ যদি আমরা
স্প্রে করি তাহলেও কিন্তু অনেক সময় এই চৌড়া পাতাগুলো মরে যায়, কিন্তু তাতে সমস্যা হলো হয়তো ঘাস জাতীয় আগাছা, চৌড়া পাতার জায়গায় যেগুলো সরু পাতা সেগুলো বেড়ে যায় বা মুথা বেড়ে যায়। আজকাল আরেকটা পদ্ধতি শুরু হয়েছে, সেটা হচ্ছে ধানের সাথে কিছু ধঞ্চের বীজ দিয়ে দেওয়া, যেটা শ্রী পদ্ধতিতে খুব সুবিধাজনক। ধান লাগানোর 4-5 দিনের মধ্যে মোটামুটি বিঘেতে 1.5 থেকে 2 কেজি ধঞ্চের বীজ ছড়িয়ে দিলেন। যখন এই ধঞ্চের বীজগুলো থেকে চারা হয়ে 35-40 দিন বয়স হলো, তখন একটা 2,4-D দিয়ে দেন। দিলে হবে কি, কেবলমাত্র এই ধঞ্চে গাছগুলো মরে যাবে, ধানের কোনো ক্ষতি হবে না। আর প্রথম থেকে যে আগাছাগুলো বের হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু বের হতে পারবে না ধঞ্চে গাছ থাকার জন্যে। আর ধঞ্চে গাছটা ধানের সার হিসেবে কাজ হবে। এছাড়াও অ্যাজোলা বলে একটা পুকুরের পানা ছোট ছোট, সেটার জন্য অবশ্য কিছু অল্প পরিমাণ জলের দরকার হয়। সেটা যদি আমরা অ্যাজোলা ধানের জমিতে ছেড়ে দিই বা ধান চাষের আগে সেটা চাষ করি, সেটা আমাদের এখানে অনেক সময় সম্ভব হয় না, তাহলে অ্যাজোলা কিন্তু মাটির উপরে একটা আস্তরণ তৈরি করে দেয়, অন্য আগাছাকে হতে দেয় না। সুতরাং এইগুলো কতকগুলো পদ্ধতিতে আমরা আগাছা দমন করতে পারি, যেটা দিয়ে আমার এবং আগাছা দমনের সাথে মাটিকে উর্বর করে তোলা, এই দুটো দিক যদি আমরা একসঙ্গে দেখি তাহলে আমাদের অনেক সুবিধা, এবং মাটিতে জৈব সারও বাড়লো, তার সঙ্গে আগাছাও দমন হলো। সুতরাং এই দিকটা আমাদের খুব গুরুত্ব পায়। আমরা এতক্ষণ কামারডাঙ্গাল গ্রামের কৃষক বন্ধুদের নানান রকম সমস্যার কথা জানলাম এবং তার সমাধান দিলেন আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদেরও এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হয়েছেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551 যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।